হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। তো আজকে আমাদের যে ডিটেলস ক্লাসের ক্লাস নাম্বার 4 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে। তো ক্লাস নাম্বার 4-এ আজকে আমাদের আলোচ্য টপিক দ্য ইম্পর্টেন্ট অফ লাইফ স্প্যান আফটার আর্নেস্ট জেমস অ্যান্ড রুশো, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ইচ পিরিয়ড অফ লাইফ স্প্যান। অর্থাৎ আর্নেস্ট জেমস এবং রুশোর মতে যে সমস্ত শিশুদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের বিভিন্ন যে জীবনযাপনের যে স্তরগুলো থাকে, লাইফ স্প্যান থাকে, সেগুলো কিভাবে গুরুত্ব রয়েছে। তো প্রথমে রুশো সম্পর্কে জানবো। রুশো তার এমিল গ্রন্থে বিভিন্ন বয়সের শিশুর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা প্রবর্তনের কথা বলেছেন। মানে এক এক রকম বয়সের শিশুর জন্য এক এক রকম শিক্ষা। অর্থাৎ সে যখন শৈশবে রয়েছে তার শিক্ষার ধরন যখন একরকম হবে, সে যখন বড় হবে, কিশোর হবে, তখন তার একরকম হবে, যখন সে যুবক হবে তখন তার একরকম হবে। লাইফ স্প্যান হচ্ছে তার যে জীবন যাপনের যে সে একটা ধারাবাহিক গতির মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো ছোট আছে, কখনো মাঝারি আছে, কখনো বড় আছে, কখনো শিশু, কখনো কিশোর, কখনো যুবক বা যুবতী। তো সেইভাবেই কিন্তু তার শিক্ষাটাও আস্তে 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 সেভাবে চলবে। এমিল গ্রন্থের মধ্যে দুজন এর জীবনী বর্ণিত রয়েছে, যথা এমিল এবং সোফি। এমিলের শিক্ষাকালকে বয়স অনুযায়ী কয়টি পর্যায়ে তিনি ভাগ করেছেন এবং উপন্যাসের কাহিনীর মধ্য দিয়ে বিভিন্ন অধ্যায়ে একটি পর্যায়ে শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যকে পরিপুষ্ট করে তুলেছেন। অর্থাৎ এমিল গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে দুজনের জীবনে, একটা এমিল এবং একজন সোফি। আর এমিলের শিক্ষাকালকে বয়স অনুযায়ী, এমিলের যে শিক্ষাকাল, তার যে জীবনের বিভিন্ন রকম পর্যায়ের মাধ্যমে সে যে শিক্ষা গ্রহণ করছে, সেটাকে কয়েকটি পর্যায়ে তিনি ভাগ করেছেন একটা উপন্যাসের মাধ্যমে, এবং উপন্যাসের কাহিনীর মধ্যে দিয়ে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তিনি সেই বিষয়টিকে পরিপুষ্ট করে তুলেছেন। তিনি মানব জীবনের বিকাশকে প্রধানত চারটি ভাগে ভাগ করেছেন। প্রধানত কয়টি ভাগে? চারটি ভাগে। প্রথম স্তর কি রয়েছে? প্রথম স্তর যেটা বয়সকাল 1 থেকে 5, বা বলা যেতে পারে 0 থেকে 5, জন্মের পর থেকে। এখন শূন্য বলবে যে শূন্য আবার কি হয়? জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত যে 12 মাস সময়টা, সেই 12 মাস সময়টাকে আমরা 0 বছর বলতে পারি। যখন তার 1 ইয়ার কমপ্লিট হয়ে গেল তখন সে 1 বছর বয়স হয়ে গেল, ঠিক আছে? তো এই স্তরে শিশুর ইন্দ্রিয় গঠন এবং দৈহিক বিকাশের উপর জোর দেওয়া হবে। দৈহিক বিকাশের জন্য তিনি খেলাধুলার কথা বলবেন এবং বলে থাকেন। আনন্দ এবং খেলার মধ্যে সে বড় হবে। অর্থাৎ 1 থেকে 5 বছর তার বেসিক্যালি তার সেখানে কি হবে? গ্রোথ। তার গ্রোথে সবথেকে বেশি সেখানে তাকে মনোনিবেশ করতে হবে। সে খেলাধুলা করবে, সে হাঁটা চলা ঠিকঠাক করতে পারছে কিনা, দৌড়াতে ঠিকঠাক পারছে কিনা, তার মোটর স্কিলসগুলো, ফাইন্স মোটর স্কিলসগুলো, হাত পায়ের আঙুলগুলো সঠিকভাবে কার্যকারিতা লাভ করতে পারছে কিনা, বা হাতগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, সেটা হচ্ছে তার গ্রোথ। এবং সেটা 1 থেকে 5 বছর বয়সের মধ্যে হবে, ঠিক আছে? আর দৈহিক বিকাশের জন্য তিনি খেলাধুলার কথা বলেন। দৈহিক বিকাশের জন্য খেলাধুলা খেলতে হবে, খেলাধুলার মধ্যে দিয়ে যেতে হবে। আনন্দ এবং খেলার মধ্যে সে বড় হবে, ঠিক আছে? অর্থাৎ খেলবে, পিয়ার গ্রুপ আসবে এখানে, তার তার পিয়ার গ্রুপ আসবে, বা তার ফ্যামিলি আসবে এখানে, তার ফ্যামিলির সঙ্গে সে টাইম স্পেন্ড করবে, ঠিক আছে? তার পিয়ার গ্রুপের সঙ্গে সে টাইম স্পেন্ড করবে, এবং এইভাবে তার মধ্যে আনন্দ এবং খেলার মধ্যে দিয়ে সে বড় হবে। তার খেলার সামগ্রী হবে কি কি হবে? গাছের ফুল, ফল, ডালপালা, কাঠের বল। আর এই স্তরে পুঁথির কোনো ভূমিকা থাকবে না। বলতে বুকস। আমরা যদি ভারতীয় শিক্ষা ব্যবস্থা দিকে, সেখানেও কিন্তু তোমরা দেখবে যে 5 বছর বয়স থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে শিশুটার কিন্তু পুঁথিগত বিদ্যা, পড়াশুনো, লেখাপড়ার কিন্তু কোনো প্রেশার নেই। 5 বছর বয়স অবধি সে খেলাধুলা করবে, সে তার মাইন্ডকে, সে তার শরীরকে বিকশিত করার দিকেই মনোনিবেশ করবে, এবং সেরকমভাবেই তার জন্য পরিবেশটা তৈরি করে রাখতে হবে, ঠিক আছে? সেখানে পুঁথির কিন্তু কোনো ভূমিকা থাকবে না। দুর্বল স্বাস্থ্যের, এখানে স্পেলিংটা একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে? দুর্বল স্বাস্থ্যের অধিকারী শিশুর মধ্যে আদেশ মানার শক্তি থাকবে না। অর্থাৎ দুর্বল স্বাস্থ্য, যেই বাচ্চাগুলো প্রথম 1 থেকে 5 বছরের মধ্যে বয়সের মধ্যে শারীরিক গঠন তাদের ঠিক হবে না, তারা কিন্তু দুর্বল থেকেই যাবে, এবং তাদের কিন্তু পরবর্তীকালে আদেশ মানার শক্তি থাকবে না। তাকে গ্রামের পরিবেশে নিয়ে গিয়ে প্রাকৃতিক ঘটনাগুলি পর্যবেক্ষণ করতে হবে, এবং তাকে মুক্তভাবে ছেড়ে দিতে হবে। তাকে মাঠে গিয়ে ছেড়ে দিতে হবে, তুই দৌড়া বাবা, তুই দৌড়া, ঠিক আছে? বা মা, তুই দৌড়া, তুই খেল, তুই বল নিয়ে তুই লাথি মারতে থাক। অর্থাৎ তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে সব থেকে বেশি বিজি রাখতে হবে, ঠিক আছে? সব থেকে বেশি বিজি রাখতে হবে। তাকে বই পড়া নিয়ে ব্যস্ত রাখলে চলবে না, তাহলে সে স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এই স্তরের শিশুর সরি পরিমিত স্নেহ, ভালোবাসা পুঁজি করে মুক্ত বিচরণ এবং আনন্দের মধ্য দিয়ে শিশু বড় হবে, প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে। আর প্রকৃতির পাঠশালায় সে শিক্ষালাভ করবে।
হেলোইস গ্রন্থে জুলি বলেছেন, মাই ওয়ার্ক ইজ নট টু এডুকেট মাই চিলড্রেন বাট টু প্রিপেয়ার দেম ফর ফিউচার। অর্থাৎ এখানে একজন বিখ্যাত লেখকের কথা বলা হচ্ছে যে তিনি তার তার মা জুলি বলেছেন যে আমার কাজ বাচ্চাদেরকে শিক্ষিত করা নয়, কিন্তু তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করা। মনে রাখবে, স্বাস্থ্যই সম্পদ। এবার স্বাস্থ্য যদি আমাদের সুঠাম না থাকে, স্বাস্থ্য যদি আমাদের বলা যেতে পারে সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবো না। আমরা যতই জ্ঞানী হই না কেন, আমাদের আমাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে আমরা কিন্তু সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করতে বাধাপ্রাপ্ত হব। সেই জন্য কিন্তু রুশো প্রথম স্তর যেটা বলেছেন, সেখানে তিনি স্বাস্থ্যের কথা বলেছেন, তিনি খেলাধুলোর কথা বলেছেন। ঠিক আছে, চলো নেক্সটে যাব। দ্বিতীয় স্তরে কি আছে? দ্বিতীয় স্তর মানে পরবর্তী পর্যায়ে, যেটা যেটা 5 থেকে কত, যেটা 5 থেকে 12 বছর। এই স্তরের শিশুর যুক্তি ক্ষমতা পরিপক্ক না হওয়ায় বুদ্ধিবৃত্তির শিক্ষা দেওয়া অর্থহীন। দেখো, 5 থেকে মানে ওর স্কুলিং শুরু হলো, 5 থেকে 12 মানে সে প্রাথমিক থেকে মানে মাধ্যমিক স্কুলে যাচ্ছে, মানে আপার প্রাইমারি সেকশনে কিন্তু এখনো সে আছে। এবার এই স্তরে শিশুর যুক্তি ক্ষমতা পরিপক্ক না হওয়ায়, পরিপক্ক মানে ম্যাচিওর না হওয়ায় বুদ্ধিবৃত্তির শিক্ষা দেয়া অর্থহীন। শিশুকে শিশু থাকতে দিতে হবে। ঠিক আছে, তাকে শিশু থাকতে দিতে হবে। অর্থাৎ মানে কখনোই এটা বলা যাবে না তোর দ্বারা কিছু হবে না, এই ধরনের নেগেটিভ কথাবার্তা কখনোই কোনো শিশুকে বলা যাবে না। বেসিক্যালি এটা হয়ে থাকে কি, বিরক্ত হয়ে যায় যারা তাদেরকে পড়াচ্ছে, তারা একবার দুবার পড়িয়েই বিরক্ত হয়ে যাচ্ছে। তখন দেখতে পাচ্ছে শিশুটা শিখছে না, তখন বলছে তোর দ্বারা কিচ্ছু হবে না, এবং অন্যান্য বিভিন্ন পশুর সঙ্গে তার তুলনা করা হচ্ছে, বিভিন্ন পশুর নামে তাকে ডাকা হচ্ছে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটানো যাবে না। মনের জমি সাময়িকভাবে অনাবাদি থাকলেও ভবিষ্যতে আবাদে সোনা ফলবে। খুব সুন্দর কথা। মনের জমি যদি অনাবাদি থাকলে, অনাবাদি মানে হচ্ছে সেখানে যদি চাষাবাদ না হয়, যেরকম একটা একটা শ্যামা সঙ্গীত রয়েছে যে মনের কৃষিকাজ জানো না, তাই না, যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনায়, এই ধরনের একটা গান রয়েছে। অর্থাৎ যে মননে যে বিষয়টা বিকশিত হবে, সেটা যদি বিকশিত নাও হয়, সেটা যদি সুপ্ত থাকে, তবুও সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি নেই। এখানে রুশো বলছে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই, ভবিষ্যতে সেটা অবশ্যই সোনা ফলবে, কিন্তু তার সেই বীজটাকে, যেখান থেকে তার সেই আহ, সেই মনের জমিতে বা তার যে মননে সেই বিকাশ ঘটার সম্ভাবনা ছিল, সেটাকে অ্যাকিউজ করে করে, গালমন্দ করে করে, তাকে ছোট করে করে, তাকে অপমান করে করে, তার সেই বীজটাকেও, সুপ্ত বীজটাকে কিন্তু নষ্ট করা যাবে না। রুশো বলেছেন, এক্সারসাইজ দ্য বডি, দ্য অর্গানস, এখানে দা স্পেলিংটা একটু কারেক্ট করে নিতে হবে, ঠিক আছে, দ্য অর্গানস, দ্য সেন্স অ্যান্ড পাওয়ার্স, বাট কিপস দ্য সয়েল লেইং ফলো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। অর্থাৎ বলছে এক্সারসাইজ দ্য বডি, বডিকে এক্সারসাইজ করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এক্সারসাইজ করতে হবে, শরীরের যে সমস্ত সেন্সেসগুলো রয়েছে, অর্থাৎ যে ইন্দ্রিয় যে ক্ষমতাগুলো রয়েছে, সেগুলোকে এক্সারসাইজ করতে হবে, সেগুলোকে কাজে লাগাতে হবে, কিন্তু কিপস দ্য সয়েল লেইং ফলো অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান, কিন্তু সেই মানে কার্যকলাপগুলোকে ঠিকঠাক কাজকর্ম করার পাশাপাশি এই জিনিসটা দেখতে হবে যে সেটা যদি আমাদের যদি মানে মননটা যদি আমাদের অনাবাদিও থাকে, তবুও সেটাকে কি করতে হবে, যতটা সম্ভব সেটাকে কাজে লাগাতে হবে। শিক্ষা বিস্তারে প্রকৃতির শাসন পুরোপুরি কাজ করবে। প্রকৃতির শাসন মানে হচ্ছে ন্যাচারাল যে সমস্ত এক্সিস্টেন্স রয়েছে তার মধ্যেই বাচ্চাটা বড় হবে, বাহ্যিক শাসন নয়। কর্মফলই হবে প্রকৃত শাস্তি। কর্মফল কি, যে সে কি কাজ করলো, সে কাজটা ভালো হলে সে সেটা পুরস্কার স্বরূপ পেল, সেই কাজটা খারাপ হলে সে সেটা শাস্তি স্বরূপ পেল, প্রকৃতির নিয়মে। বাল্যের শিক্ষা মূলত নেতিবাচক হলেও ইতিবাচক শিক্ষার প্রাথমিক সূচনা হবে। পরিবেশ নিরীক্ষণের মধ্য দিয়ে রং, আকার, দৈর্ঘ্য, দূরত্ব, ওজন, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের জ্ঞান আসবে। মাটি, জল, বালি, গাছপালা দিয়ে ঘরবাড়ি, দুর্গ প্রভৃতি তৈরি করা এবং ছবি আঁকার মধ্য দিয়ে খেলার ছলে শিশুর নিরীক্ষণ ও বিশ্লেষণ শক্তি বাড়বে। মানে দেখছো মানে কোন কোন বিষয়গুলোর কথা বলছে, মানে সে মাটি দিয়ে খেলবে, জল দিয়ে খেলবে, গাছপালা দিয়ে খেলবে, গাছের পাতা দিয়ে খেলবে, ঘরবাড়ি বানাবে, তারপরে ছবি আঁকবে, এবং এগুলোর মধ্যে দিয়ে তার নিরীক্ষণ এবং বিশ্লেষণ শক্তি বাড়বে। মানে এক কথায় বাচ্চারা কি হবে, ক্রিয়েটিভ হবে, তার মধ্যে সৃজনশীলতা বাড়বে, তাকে বিভিন্ন কাজকর্ম করতে দিতে হবে। প্রজেক্টের নামে বাচ্চাদের প্রজেক্টগুলো বাবা মা করে দিবে না, বাচ্চাদের প্রজেক্টগুলো তাদের প্রাইভেট টিউটর করে দেবে না, সেগুলো বাচ্চাদেরকে করতে দিতে হবে, তাহলে তাদের মধ্যে সৃজনশীলতা বাড়বে। এর পরবর্তী পর্যায়ে যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো 12 থেকে 15 মানে কি, অলরেডি টিনেজে ঢুকে গেল বাচ্চাটা, অলরেডি টিনেজে ঢুকে গেল, এবং এই সময়কালটাকে কি বলা হয়েছে, ঝড় ঝঞ্ঝার কাল, তাই তো, ঝড় ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়েছে টিনেজটাকে, মানে যেটা কিনা 13 থেকে শুরু করে 19 অবধি,
টিন কেন 13, 14, 15 প্রত্যেকটা নাম্বারের পেছনে টিন রয়েছে, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়ঃসন্ধিকাল। এই স্তর জ্ঞান অর্জনের স্তর। এই সময় মানুষের জীবনে সব থেকে বেশি জ্ঞান অর্জিত হয়, বিভিন্ন রকমের জ্ঞান অর্জিত হয়, বিভিন্ন নতুন বিষয় জীবনে এসে হাতছানি দেয়। এতদিন পর্যন্ত ইন্দ্রিয় ও দেহের শিক্ষার ফলে পড়াশোনার পরিবেশ সৃষ্টি হয়েছে, মানসিক ক্ষমতা বেড়েছে। সুতরাং এই স্তরে জ্ঞানার্জন এবং প্রয়োগের সময়, জ্ঞান অর্জনও হবে, জ্ঞান প্রয়োগও হবে। শিক্ষণীয় বিষয় নির্বাচনে জ্ঞানের প্রয়োগ মূল্য বিচার হওয়া উচিত। জ্যোতিষ বিজ্ঞান, ভূগোল পড়ার কথা রুশো বলেছেন। এই স্তরে বইয়ের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন, তবে বইয়ের সংখ্যা হবে কম। তাছাড়া এই স্তরে তিনি হস্তশিল্প শিক্ষার কথা, মানে কি, মানে হ্যান্ডিক্রাফট বা বিভিন্ন রকমের নিজে হাতে কাজ করা কোনো কিছু, হস্তশিল্প শিক্ষার কথা বলেছিলেন, যা যা থেকে শ্রমের প্রতি মর্যাদা বোধ জন্মাবে, মানে শ্রমের মর্যাদা এটা কিন্তু জন্মাবে, মানে যেটাকে আমরা বলতে পারি যে ডিগনিটি অফ লেবার, আর জীবিকা অর্জনে স্বাবলম্বী করে তুলবে। অর্থাৎ ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কিন্তু বাচ্চাটা। প্রত্যেকটা স্তরের কিন্তু একটা করে সিগনিফিকেন্স রয়েছে, প্রত্যেকটা স্তরের। এই স্তরটা কিন্তু জ্ঞান অর্জনের সময় এবং সেটা প্রয়োগ করার সময়, এবং এই সময় কি করবে, নতুন নতুন কার্যকলাপ শিখবে, নতুন নতুন জ্ঞান অর্জন করতে শিখবে, নতুন নতুন বিষয় তার জ্ঞান হবে, এবং সেগুলোকেই সে কি করবে, ভবিষ্যতে সেগুলোকে কাজে লাগাবে। এবং সেই সময় তাদের মধ্যে শ্রমের মর্যাদাটাও এখানে কিন্তু বুঝতে হবে, শ্রমের মর্যাদাটাও বুঝতে হবে, অর্থাৎ মানে বাহ্যিক পরিবেশের সাথে তার এই সময়টা কিন্তু মেলবন্ধন ঘটবে। এরপর চতুর্থ স্তরে আসবো, অর্থাৎ 15 থেকে 20, মানে ও কি অ্যাডোলেসেন্স পার করে কি হয়ে যাচ্ছে, অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তাই কি না, একটা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, ও যুবক যুবতী হয়ে যাচ্ছে, 20 বছর বয়স, তার মানে কি ও ম্যাচিওর হয়ে যাচ্ছে। চতুর্থ স্তর, এই স্তর সমগ্র জীবনের পক্ষে গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত শিশুর শিক্ষা হয়েছে আত্মবিকাশ এবং আত্ম উন্নতির জন্য, নিজেকে বিকাশ করা, নিজের উন্নতি করা, অর্থাৎ নিজের যে যে বিষয়গুলো অন্ধকার রয়েছে সেই সব বিষয়গুলোকে আলোকপাত করা, আলোকিত করা। এখন সমাজ প্রীতির সময়, এখন সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে সে সমাজে নিজেকে মিশাচ্ছে কিভাবে, সে সমাজে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে, তার চেহারা, তার ছবি, চেহারা বলতে এখানে তার যে ইমেজটা সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারছে। তো এখন সময় হচ্ছে সমাজের সঙ্গে মেশার। এই স্তরে অন্তর্গঠনের জন্য নীতিশিক্ষা ও ধর্মশিক্ষার কথা বলেছেন। নীতিশিক্ষা, ধর্মশিক্ষা। নীতিশিক্ষাটা কি, যেটা আমরা এরপরে যখন কোহলবার্গের ক্লাসটা করব, কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা পড়ব, তখন সেখানে নীতিশিক্ষার বিষয়টা খুব গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে। তো নীতিশিক্ষা মানেটা কি, যেটা হচ্ছে এথিক্যাল যে এডুকেশন, মানে মোরাল ভ্যালুজ যেটাকে আমরা বলতে পারি, অর্থাৎ কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক নয়, কোনটা করলে মানে এটা নৈতিক আর কোনটা অনৈতিক সেই বিষয়টা। এবং ধর্মশিক্ষা, এখানে ধর্ম বলতে রিলিজিয়ান নয় শুধুমাত্র, এখানে ধর্ম বলতে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কখন কোনটা করা উচিত, এটাও কিন্তু ধর্মের মধ্যেই পড়ে। ঠিক আছে, জীবনে প্রকৃত প্রয়োজন এখান থেকে শুরু। সামাজিক সম্পর্কের শিক্ষাই প্রকৃত শিক্ষা। মানবিক দর্শন ও ইতিহাস পড়ে সামাজিক মনোভাব সৃষ্টি হবে। মহৎ ব্যক্তিদের জীবনে পড়ে মানুষের উপর শ্রদ্ধা জন্মাবে। বিভিন্ন রকমের, স্বামী বিবেকানন্দ পড়া যেতে পারে, এপিজে আব্দুল কালাম পড়া যেতে পারে, বিভিন্ন মহান ব্যক্তিদের সম্পর্কে পড়তে হবে, গৌতম বুদ্ধ সম্পর্কে পড়া যেতে পারে, এবং তারপর তাদের প্রতি শ্রদ্ধা জন্মাবে, তাদের জীবন দর্শন সম্পর্কে জ্ঞান আসবে। আর দর্শন পড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ও ব্যক্তি মানুষের সম্পর্কে জানা যাবে। এখানে দর্শন শুধুমাত্র ফিলসফি নয়, এখানে প্রত্যেকটা মানুষ কোন কোন তাদের জীবন দর্শন নিয়ে তারা জীবনে এগিয়েছেন, জীবনটাকে তারা অতিবাহিত করেছেন, এবং তার পরবর্তীতে মানুষের জন্য কোন পথ বাতলে দিয়ে গেছেন সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তখনই আসবে ধর্মচেতনা, প্রকৃত ধর্মশিক্ষা। তাছাড়া কিশোরের যৌন প্রবণতা উদ্গমনের জন্য চাই যৌন শিক্ষা, অর্থাৎ যেটার জন্য মানে ওই বিভিন্ন স্কুলে কিন্তু যৌন শিক্ষা প্রদানও করা হয়। ঠিক আছে, সেখানে বোঝানো হয় কোনটা ন্যাচারাল নয়, কোনটা ঠিক নয়, অর্থাৎ যেই বিষয়ে, যেটাকে ট্যাবু মনে করা হয়, যেই বিষয়ে মানুষ কথা বলতে ভয় পায়, বা ভয় পায় বলতে লজ্জা বোধ করে, জনসমক্ষে কথা বলতে লজ্জা বোধ করে, ঠিক আছে, তো যেই জিনিসটা লুকিয়ে থাকা সেই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি হয়। তো যখন সেই বিষয়টা নিয়ে ওপেন ডিসকাশন হবে, কোনটা গুড সাইডস অ্যান্ড ব্যাড সাইডস প্রত্যেকটা বিষয়ের, তো সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তখন কিন্তু মানুষের ওই দিকগুলো অনেকটাই মেন্ড হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। এমিল গ্রন্থের পঞ্চম অংশে এমিলের ভাবীপত্নী সোফির শিক্ষা বর্ণনা প্রসঙ্গে স্ত্রী শিক্ষা সম্পর্কে বলেছেন। দুঃখের বিষয় শিক্ষার ক্ষেত্রে তিনি তদানীন্তন যুগ চেতনার ক্ষুদ্র তাকে ত্যাগ করতে পারেননি। স্ত্রী জাতির বুদ্ধিবৃত্তিতে তিনি আস্থা স্থাপন করতে পারেননি। তিনি বলেছেন, আ ওম্যান অফ কালচার ইজ দ্য প্লেগ অফ হার হাজবেন্ড, হার চিলড্রেন, হার ফ্যামিলি, হার সার্ভেন্টস, এভরিবডি। তো কি আ ওম্যান অফ কালচার ইজ দ্য প্লেগ অফ হার হাজবেন্ড,
হার চিলড্রেন, হার ফ্যামিলি, হার সার্ভেন্টস, এভরিবডি, ঠিক আছে। অর্থাৎ সেই সমস্ত মানে কি পত্নী সোফির বিষয় বর্ণনা করতে স্ত্রী সম্পর্কে কি বলছে, দুঃখের বিষয় শিক্ষা ক্ষেত্রে তিনি তরুণদের যুগ চেতনার ক্ষুদ্রতাকে ত্যাগ করতে পারেননি, তিনি জাতির বুদ্ধিবৃত্তিতে তিনি আস্থা স্থাপন করতে পারেননি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকেই কিন্তু বোঝা যায় যে তিনি অর্থাৎ রুশো তার সমস্ত জীবনে যে সমস্ত বিষয়গুলো এক্সপিরিয়েন্স করেছেন সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই তার কিন্তু এই স্টাডি এবং তার কিন্তু এই লেখা। রুশোর চিন্তার মধ্যে পরস্পর বিরোধী ধারণা অবতারণা করা হয়েছে, এটা আমরা মানে শেষে গিয়ে মানে মতামত দিতে পারি বা মন্তব্য করতে পারি। রুশোর শিক্ষা চিন্তার মধ্যে পরস্পর বিরোধী ধারণার অবতারণা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার চিন্তার মধ্যে আধুনিক শিক্ষা বা শিশু কেন্দ্রিক শিক্ষার বীজ রোপণ করা হয়েছিল। আধুনিক শিশু সাহিত্যিক বা আধুনিক শিশু শিক্ষার জনক বলা হয় সেই কারণে রুশোকেই, কারণ তিনি প্রথম শিক্ষাক্ষেত্রে শিশুর গুরুত্বকে সর্বাগ্রে স্থান দেন। মানে সেন্টারে থাকবে বাচ্চাটা, ওর চারিদিকে কেন্দ্র করে স্কুল, শিক্ষা ব্যবস্থা, গার্ডিয়ান সবকিছু থাকবে, মাঝখানে থাকবে বাচ্চাটা। সেই কারণে আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক বলা হয় রুশোকে। তিনি আরো বলেছেন শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা পরিকল্পনা রচিত হবে, মানে শিশু কেমন, শিশুগুলো কেমন, ক্লাসটা কেমন, সেই হিসাবেই কিন্তু সিলেবাসটা আসবে। এরপর যদি আর্নেস্ট জেমসের কথা বলি, তো আর্নেস্ট জেমসের সম্পর্কে যেটা রয়েছে সেটা হচ্ছে মানব বিকাশের স্তরগুলিকে 4টি ভাগে ভাগ করেছেন তিনি। শৈশব, শৈশব বলতে জন্ম থেকে 5 একটা, আরেকটা শৈশব ওটা 5 থেকে 12, বয়ঃসন্ধিকাল 12 থেকে 18 মানে এটা অ্যাডোলেসেন্স, প্রাপ্তবয়স্ক 18 বছর এবং তারপরের সময়কালটা, এই 4টা ভাগে তিনি কিন্তু ভাগ করেছেন। মানব বিকাশের পর্যায়গুলি বিভিন্ন বিভাগের মধ্যে অনেকগুলি উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, যা বিভিন্ন বিজ্ঞানীরা বা মনোবিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে বিভক্ত করেছেন। এই পার্থক্য এড়ানোর জন্যই আধুনিক মনোবিজ্ঞানীরা বিভিন্ন মনস্তাত্ত্বিকদের দ্বারা তৈরি মানব বিকাশের পর্যায়গুলির বিভাজন বিশ্লেষণ করেছেন এবং সেগুলি বিশ্লেষণ করার পরে তারা নিম্নলিখিত উপায়ে মানব বিকাশের পর্যায়গুলিকে ভাগ করেছেন। অর্থাৎ তারা প্রত্যেকে অধ্যয়ন করেছেন, স্টাডি করেছেন, এমনি এমনি তো হয়নি, স্টাডি করতে হয়েছে, এবং সেই স্টাডি করার পর তারা যেই মতামত বা যেই বিশ্লেষণে উপনীত হয়েছেন সেটাই হচ্ছে এখানে লক্ষণীয়, ঠিক আছে। তো আমরা নেক্সট যে টপিকগুলো রয়েছে, নেক্সট টপিকের মধ্যে আমরা কগনিটিভ ডেভেলপমেন্টে প্রবেশ করছি এবং তারপর আমরা বিভিন্ন মনস্তত্ত্ববিদদের তাদের পার্সোনাল স্টাডি এবং সেগুলোর তত্ত্বগুলো যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো আলোচনা করতে শুরু করবো এক এক করে।